তো বন্ধুরা একটু দেখে নেবো যে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, কোন দিকে কি অবস্থান করতে পারে সব দিকটাই। তো চটপট ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন এবং অতি অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিন। তো বন্ধুরা আমরা যদি ঠিক 25 তারিখ নাগাদ দেখি, 25 তারিখ নাগাদ কিন্তু আমরা সকালের দিকে দেখতে পাচ্ছি এই ঠিক এরকম একটা জায়গাতে অবস্থান করবে, অর্থাৎ 25 তারিখে কিন্তু কোনো সময়ই পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ দিক দিয়ে খুব একটা প্রবেশ করার কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। 25 তারিখের ঠিক পরে পরে অর্থাৎ 25 তারিখের একদম শেষ বেলায় বা যদি আমরা দেখি যে ঠিক সন্ধ্যের দিক করে বা গভীর রাত্রে প্রবেশ করার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি আমরা 25 তারিখ পেরিয়ে গিয়ে মোটামুটি ভাবে 26 তারিখে প্রবেশ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড়টা প্রবেশ করতে শুরু করেছে। দেখুন, আমরা যখন 26 তারিখে প্রবেশ করেছি, 26 তারিখে কিন্তু আস্তে আস্তে ভোরের দিকে হালকা ফুলকা ভাবে প্রবেশ শুরু হয়ে যাবে। তো এবং একদম বঙ্গোপসাগরের বিশেষ করে একদম গায়ে গায়ে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, হলদিয়ার দিকে যদি দেখি আমরা, এছাড়াও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে, পাশাপাশি খুলনা বরিশাল এই সমস্ত এলাকার দিক থেকে, পাশাপাশি বাংলাদেশেরও কিছু কিছু এলাকার দিকে, বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের কিছু কিছু এলাকাতে কিন্তু হালকা ফুলকা প্রভাব পড়তে শুরু হয়ে যাবে। এবারে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, ঠিক 26 তারিখ নাগাদ, 26 তারিখ সকাল 9টার দিক করে কিন্তু মোটামুটি হবে খুলনা বরিশাল, তার সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই ভালো মতো ঝড় শুরু হয়ে যাবে। এবং ঝড়ের পরিমাণটা যদি আমরা দেখে নিই, প্রায় সেখানে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে। এবং বরিশালের দিক থেকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু প্রায় 57 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। এবারে যদি আমরা সমুদ্রের উপরে ঝড়ের গতিবেগটা দেখি, সেখানে কিরকম রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন, 107-8 থেকে 110 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া রয়েছে। তো আমরা 115-20ও পাচ্ছি। তো যাই হোক, আমরা এতটা ফোকাস করবো না, কারণ আমাদের মেন যে জায়গাটা থাকবে, যেটা সমুদ্র থেকে যখন উপরে উঠে আসছে, তখন তার গতিবেগটা কতটা কি থাকছে। এবারে যদি আমরা 26 তারিখ থেকে আস্তে আস্তে এগিয়ে যাই, ওভারঅল আপনি ধরে চলতে পারেন যে 26 তারিখ সকাল 9টা থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে ব্যাপক প্রভাব শুরু হয়ে যাবে। এবং ঠিক একটার দিক করে যদি আমরা দেখি, একটার দিকে বরিশালের দিক থেকে যদি দেখা যায়, বরিশালের দিক থেকে প্রায় 80-85 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে কিন্তু প্রবেশ করবে। আমরা মাঝে মধ্যে 90 পর্যন্ত পাচ্ছি। তো ওভারঅল কিন্তু 80-85 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করবে। পাশাপাশি আমরা খুলনার দিকে যদি তাকাই, খুলনা, সাতক্ষীরা, যশোর ও পুরো এলাকাটা জুড়ে, একদম পুরো এলাকা জুড়ে, এদিকে একদম মেহেরপুর পর্যন্ত, এদিকে ঢাকা পর্যন্ত, গোটা কুমিল্লা পর্যন্ত, পাশাপাশি গোটা চট্টগ্রাম জুড়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টার প্রভাব কাজ করবে এবং প্রায় 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। পাশাপাশি যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই, সেখানেও কিন্তু 24 পরগনার দিকে যদি দেখি আমরা, সেখানেও কিন্তু 65-66 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। পাশাপাশি মেদিনীপুরের দিক থেকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু 62-62 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এবং এটা ঠিক একটার দিক করে, আর গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু তার প্রভাবটা থাকবে। তবে উত্তরবঙ্গে অতটা প্রভাব থাকবে না। একটার দিক করে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে ঠিক একটার পরে পরে কি হতে পারে, তাতে করে দেখা যাবে যে একটার পরে পরে আস্তে আস্তে হয়তো উত্তরবঙ্গের দিকেও প্রভাব থাকবে। তো আমরা একটার পরে তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সন্ধ্যে 6টা 7টার দিকে এগিয়ে গেলাম, দেখলাম যেটা সন্ধ্যে 6টা 7টা পর্যন্ত কিন্তু ঝড়ের প্রভাব থাকবে। এবং সব থেকে বেশি প্রভাব যেটা দেখা যাচ্ছে বরিশালের দিক থেকে এবং খুলনার দিক থেকে। বরিশাল এবং খুলনাতে প্রায় 104-5 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে, বিশেষ করে সন্ধ্যের দিকে, অর্থাৎ একদম সারা রাত জাগতে হবে এরকম অবস্থা তৈরি হয়ে যাবে। 101 থেকে 106-7 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে। এদিকে একদম ফরিদপুর পর্যন্ত, ফরিদপুর, মাদারীপুর, মতিরহাট, বরিশাল, ফিরোজগঞ্জ, ফেনী, পুরো এলাকাটা জুড়ে কিন্তু মারাত্মক প্রভাব কাজ করবে সন্ধ্যা রাত্রি 10টার দিক করেও। এবং গোটা বাংলাদেশের অনেকটা অংশ জুড়ে কিন্তু প্রভাব কাজ করবে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। তবে পাশাপাশি পশ্চিমবঙ্গে প্রভাব থাকে, তবে পশ্চিমবঙ্গের প্রভাবটা সন্ধ্যের দিকে একটু কমে যাবে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো, আমরা 27 তারিখে প্রবেশ করেছি। এবারে 27 তারিখে দেখুন, 27 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে যেমন প্রভাব থাকবে, বাংলাদেশের দিক থেকেও প্রভাব থাকবে একই রকম ভাবে। তবে পশ্চিমবঙ্গের দিক থেকে প্রভাবটা কিন্তু আস্তে আস্তে এবারে বাড়বে 27 তারিখে। অর্থাৎ 26 তারিখে প্রভাবটা পশ্চিমবঙ্গের দিক থেকে অতটা সকালের দিকে থাকলেও আস্তে আস্তে কেটে যাবে। কিন্তু 27 তারিখে অর্থাৎ সোমবার সারাটা দিন পশ্চিমবঙ্গের দিক থেকে প্রভাব থাকবে। এবং আমরা যদি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তাকাই, সেখানে কিন্তু প্রায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং পাশাপাশি হলদিয়া, ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকার দিকেও সেখানে প্রায় আমরা দেখতে পাচ্ছি 100 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে, অর্থাৎ খুব ভয়ঙ্কর অবস্থা। পাশাপাশি আমরা চব্বিশ পরগনার দিক থেকে যদি তাকাই, সেখানে প্রত্যেকটা জায়গাতে একই রকম অবস্থা সৃষ্টি করছে। এবং শান্তিপুরের উপর দিয়ে, বর্ধমানের উপর দিয়ে কিন্তু এর মেন মুখটা থাকবে।
আমরা কোলাঘাট, খড়গপুর পুরো এলাকাটা জুড়ে, পাশাপাশি এদিকে বাঁকুড়া, পুরুলিয়া পুরো এলাকা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি তার ভালো মাত্রার প্রভাব থাকবে। 60 থেকে 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। পাশাপাশি আমরা যদি রাজশাহীর দিকে তাকাই, এদিকে রাজশাহীর দিকেও একই রকম অবস্থা। চারিদিক থেকে গোটা বাংলাদেশ, গোটা পশ্চিমবঙ্গ, চারিদিক থেকেই কিন্তু এর প্রভাবটা কাজ করতে শুরু করবে 27 তারিখে, এবং 27 তারিখে কিন্তু মেন ঘূর্ণিঝড়ের একদম কেন্দ্রবিন্দুটা তো চলে আসবে শান্তিপুর বর্ধমানের উপর দিয়ে। অর্থাৎ সুতরাং বোঝা যাচ্ছে সেটাকে বেস করে চারিদিকে ঘুরতে থাকবে। একদম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে 27 তারিখে, অর্থাৎ 26 তারিখের থেকেও কিন্তু 27 তারিখটা আরো ভয়ঙ্কর পশ্চিমবঙ্গবাসীদের জন্য। আর বাংলাদেশবাসীদের জন্য তো প্রথম থেকে পুরো ভয়ঙ্কর হয়েই রয়েছে। এবং আমরা আরেকটু এগিয়ে যাব 27 তারিখের পরে পরে কি হয় দেখুন। 27 তারিখের ঠিক সন্ধ্যের দিকে, 27 তারিখ সন্ধ্যের দিকে কিছু কিছু এলাকাতে মনে হবে যেন ঝড় কেটে গেল। যদি আমরা দুই মেদিনীপুরের দিকে দেখি তাকায়, সেদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দিক থেকে পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশে তো একদম ঝড় শান্ত হয়ে যাবে। পাশাপাশি আমরা যদি ঝাড়গ্রামের দিকে তাকাই, সেখানেও কিন্তু একই রকম অবস্থা। তবে আমরা কিছু কিছু এলাকাতে, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, এই সমস্ত এলাকাতে কিন্তু তখনও ঝড়ের প্রভাব কাজ করবে। তবে 70-72 কিলোমিটার বেগে আমরা ঝড়ের হাওয়া বাতাস দেখতে পাচ্ছি। পাশাপাশি গোটা বাংলাদেশ জুড়ে আমরা যদি দেখি, যশোর থেকে শুরু করে একদম ঢাকা, এদিকে এদিকে ময়মনসিংহ, পুরো এলাকাটা জুড়ে, সিলেটটাতে অতটা প্রভাব থাকবে না ওই সময়টাতে। পুরো এলাকাটা জুড়ে কিন্তু ভালো মাত্রার প্রভাব থাকবে, এমনকি উত্তরবঙ্গে পর্যন্ত শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে যদি তাকায়, সেখানেও কিন্তু ভালো মাত্রার প্রভাব কাজ করবে। তো রাত্রের দিকে কিন্তু 27 তারিখে রাত্রের দিকে কিন্তু আবারও পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকাতে মনে হবে যেন ঝড় কমে গেল। কিন্তু 27 তারিখেই যে ঝড়টা চলে যাবে এমনটা কিন্তু নয়। 27 তারিখে সারাটা রাত বাংলাদেশে তাণ্ডব চালাবে। বিশেষ করে ময়মনসিংহের দিক থেকে, ঢাকার দিক থেকে আমরা ঝড়ের গতিবেগ যদি দেখে নিই, এখানে প্রায় 90-95 থেকে 100 কিলোমিটার পর্যন্ত, 90-95 বলে আটকে গেলাম, কারণ আমরা 100 কিলোমিটার পর্যন্ত পেলাম, হয়তো 100-র উপরেও আমরা পেতে পারি। যে খুব ভয়ঙ্কর অবস্থা, 95 থেকে 100 কিলোমিটার পর্যন্ত, 90 থেকে 100 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, আলিপুরদুয়ারের দিক থেকে, কোচবিহারের দিক থেকে, সেই সমস্ত এলাকাতে পর্যন্ত যেটা সমুদ্র থেকে অনেকটা দূরে, সেখানে পর্যন্ত 80-85 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। পাশাপাশি গোটা আসাম জুড়ে প্রভাব থাকবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু প্রভাবটা অতটা আর থাকবে না, কিন্তু থাকবে তা সত্ত্বেও। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি, কয়েকটা জায়গাতে প্রভাব অনেকটাই কেটে যাবে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুরের অনেকটা অংশ জুড়ে, এমনকি সাউথ 24 পরগনা জুড়েও তার প্রভাবটা কেটে যাবে। কারণ এই যে ঘূর্ণিঝড়ের মুখটা, এই ঘূর্ণিঝড়ের মুখটা তখন আস্তে আস্তে উপরের দিকে, উত্তরের দিকে প্রবেশ করবে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি, আমরা দেখলাম যারা 27 তারিখ শুধু নয়, 28 তারিখেও পুরো সারাটা দিন প্রভাব কাজ করবে। তবে 28 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে অতটা প্রভাব কাজ করবে না। পশ্চিমবঙ্গের কয়েকটা দিকে প্রভাব কাজ করবে, সেটা হচ্ছে বালুরঘাট এবং বিশেষ করে যদি বলি একদম মালদা এবং দিনাজপুরের দিক থেকে। পাশাপাশি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই সমস্ত এলাকাতেও প্রভাব কাজ করবে, এবং গোটা বাংলাদেশেরও অনেকটা অংশ জুড়ে কাজ করবে। তবে বাংলাদেশের খুলনা, বরিশাল হয়তো একটু প্রভাবটা কমে যাবে, মনে হবে যেন ঝড়টা কমে গেছে, কিন্তু এমনটা হবে না। বিশেষ করে ময়মনসিংহ, এদিকের রংপুর, এই সমস্ত এলাকাতে কিন্তু প্রভাব কাজ করবে। 29 তারিখে যদি আমরা দেখি, 29 তারিখে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দিক থেকে প্রভাবটা আর একটু কমে যেতে দেখছি। তবে একেবারে যে কমে যাবে এমনটা কিন্তু নয়। 29 তারিখে যদি আমরা ঠিক 12টা-1টার দিক করে দেখি, দেখুন এখানে কিন্তু ঝোড়ো হাওয়া তখনও দেবে। ঝোড়ো হাওয়ার পরিমাণটা কমে যাবে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, ও আর 5টা দিনের ঝোড়ো হাওয়ার মতন। অর্থাৎ 29 তারিখেও কিন্তু এই নিম্নচাপটাতে বেরিয়ে গেল, নিম্নচাপের আরও অনেকগুলো ঘূর্ণিঝড়টা তো বেরিয়ে গেল। ঘূর্ণিঝড়ের পরে পরে আরও বেশ কিছু নিম্নচাপ বিভিন্ন জায়গায় ছেড়ে এসেছে, যেগুলো একসঙ্গে জোটবদ্ধ হতে পারেনি, সেইগুলো কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে, এবং যে কারণে কিন্তু 29 তারিখেও পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে কিন্তু ঝোড়ো হাওয়া দেবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এবার 30 তারিখে আমরা প্রবেশ করেছি। 30 তারিখে কি ঘটতে পারে দেখুন। 30 তারিখে কিন্তু আমরা আর অতটা প্রভাব পাবো না, তবে নিম্নচাপের প্রভাব কিন্তু তখন থাকবে। নিম্নচাপের প্রভাব বলছি, নিম্নচাপের প্রভাব থাকবে, কারণ গোটা বঙ্গোপসাগর জুড়ে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাব কাজ করবে, এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে হালকা বাতাস দেবে। 40 কিলোমিটারের মধ্যেই সেই ঝড়ের গতিবেগটা থাকবে। তো ওভারঅল 30 তারিখ পর্যন্ত যদি আমরা দেখি, 30 তারিখেও কিন্তু সামান্য প্রভাব থাকবে। তবে সব থেকে বেশি প্রভাব যদি বলি 26 তারিখ থেকে 29 তারিখ, এই 26 তারিখ থেকে 29 তারিখ দুই বঙ্গে পুরো তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়টা, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কি সম্ভাবনা রয়েছে, তো আমরা দেখছি যেটা যে তারপরে পরে কিন্তু, অর্থাৎ 31 তারিখে বা 1 তারিখে কিন্তু অতটা প্রভাব আর দেখতে পাওয়া যাচ্ছে না। ওভারঅল কিন্তু এর পরে পরে প্রভাবটা কেটে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি দেখা যাচ্ছে। এবার আমরা একটু দেখে নেবো যে বৃষ্টির সম্ভাবনা কিরকম রয়েছে। বায়ুর ঝাপটা মোটে সবটাই দেখলাম, যদি আমরা একটু বৃষ্টির সম্ভাবনার মোটে দেখে নিই যে কি বৃষ্টি কি হতে পারে আজকে থেকে দাঁড়িয়ে, আজকে রাত্রের দিকে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেদিকেও তাকাবো। তো আমরা দেখতে পাচ্ছি যেটা যে চট্টগ্রামে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
যদি এই মুহূর্তে বৃষ্টিপাত না হয়ে থাকে, চট্টগ্রামের সব জায়গাতে যে হবে এমনটা নয়। বিশেষ করে বিলাইছড়ি, রাজস্থলী এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা উত্তরের দিকে তাকাই সেখানেও একটু আধটু সম্ভাবনা রয়েছে, এবং ত্রিপুরার দিকে যদি তাকাই, ত্রিপুরার বিশেষ করে দক্ষিণের দিকে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যেই। তবে বৃষ্টি মারাত্মক কিছু হবে এমনটা কিন্তু নয়, হালকা ফুলকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ত্রিপুরার পরে পরে যারা দেখলাম যে ত্রিপুরাতে কিন্তু আজকে মোটামুটিভাবে বৃষ্টিপাত হতে পারে, রাত্রের দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাত্রি 2টোর দিক করে বা 3টের দিক বা ভোর 3টের দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু রাত্রি 2টো-3টের দিক করে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মারাত্মক বৃষ্টিপাত নয়, হালকা একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে এদিকে কাঁথি রয়েছে, হলদিয়া রয়েছে, তমলুক রয়েছে, কোলাঘাট রয়েছে, উলবেড়িয়া রয়েছে, কলকাতা রয়েছে, বারুইপুর রয়েছে। পাশাপাশি সাউথ 24 পরগনার আরও অনেকটা অংশ জুড়ে দেখতে পাচ্ছি আমরা। যদি আমরা দেখি যে জয়নগরের দিকটা পুরোটাই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া কিন্তু আর সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে মেদিনীপুরের কিছুটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে, মেদিনীপুরের দিক থেকেও একটু আধটু বৃষ্টিপাত হতে পারে। বাকি অন্যান্য এলাকাতে খুব একটা বৃষ্টিপাত দেখছি না আমরা, যদি বাকি হালকা ফুলকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত একটু আধটু হতে পারে। তবে এই সমস্ত এলাকাতে কিন্তু আজকে রাত্রি 2টোর দিক করে বা 3টের দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বা ভোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। তো আমরা ভোর 5টার দিকে প্রবেশ করলাম, ভোর 5টার দিকে দেখলাম যে আর সেভাবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আমরা সকাল 9টার দিক করে প্রবেশ করলাম, সকাল 9টার দিক করেও দেখা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু ওই একই জায়গাতেই রয়েছে। এছাড়া এর বাইরে কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমরা পাচ্ছি না খুব একটা। মোটামুটিভাবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই, কিছু কিছু এলাকাতে, বিশেষ করে মেদিনীপুরের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা বিশেষ করে বালিচক, তমলুক এই সমস্ত সাইডে বৃষ্টিপাত রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি, আমরা 8টা-9টা অবধি পৌঁছালাম। আমরা দেখছি যে অতটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি না। ত্রিপুরার দিকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করব। অর্থাৎ 24 তারিখেও কিন্তু আমরা দেখছি যেটা, যে খুব একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাচ্ছি না। 24 তারিখ সকাল 6টার দিকে রয়েছে এই মুহূর্তে। আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। 24 তারিখ কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে একটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। সকাল 10টার মধ্যে 11টার দিকে প্রবেশ করলাম, হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাঁথি, দীঘা এই সমস্ত এলাকার দিকে। পাশাপাশি জলেশ্বরের দিকে, হলদিয়ার দিক থেকে একটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি এদিকে গোটা চট্টগ্রাম জুড়ে। ত্রিপুরাতেও হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশালেরও একদম সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে একটু আধটু বৃষ্টিপাত হতে পারে সকাল 7টার দিক করে। এমনকি ত্রিপুরার দিকে এবং চট্টগ্রামের দিক থেকে, কুমিল্লার দিক থেকে 9টা-10টার দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঢাকার দিকেও সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টিপাতটা মোটামুটিভাবে ধরে চলতে পারেন আপনি, খুব বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে যাবে। তবে আমরা পেরিয়ে গেলাম পুরো এলাকাটাই। কালকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে খুব একটা কোথাও বৃষ্টিপাত পেলাম না। আমরা প্রবেশ করে গেছি 25 তারিখে, যে 25 তারিখে কিন্তু দেখতে পাচ্ছি যেটা, 25 তারিখেও সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কোথাও কোনো রকম দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো 25 তারিখেও যেটা দেখা যাচ্ছে যে ঠিক 2টোর দিক করে, বেলা 2টো-4টের দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু আধটু। এবং সেটা খুলনা, বরিশালের দিক থেকে ব্যাপকভাবে বৃষ্টিপাত হবে, কুমিল্লা, গোটা ত্রিপুরা জুড়ে, পাশাপাশি চট্টগ্রামের উত্তর ভাগে। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের 2-1টা জায়গাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, মারাত্মক কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবারে 25 তারিখের পরে যেটা আসছে সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের বৃষ্টিপাত। এবং এই ঘূর্ণিঝড়ের বৃষ্টিপাতটা কিন্তু 26 তারিখ থেকে মারাত্মকভাবে হবে, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একদম ডেমোটা শুরু হয়ে যাবে একদম 26 তারিখ পড়া মাত্রই। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং সকাল 7টা থেকেই বা সকাল 6টা থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের চারিদিক থেকেই, বিশেষ করে কলকাতা, বর্ধমান, মেদিনীপুর, হাওড়া, হুগলি সমস্ত এলাকাতে কিন্তু সকাল থেকেই ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। গোটা বাংলাদেশ জুড়েও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং আমরা যদি রবিবার দিনে ঠিক সন্ধ্যে 7টার দিকে দেখি, সন্ধ্যে 7টার দিকে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাংলাদেশের রংপুরের দিক থেকে। পাশাপাশি আমরা যদি তাকাই, গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু মালদা, দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই, পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালো মাত্রাতেই। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে হবে, সকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যার কি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আমরা দেখছি যে রাজ্যে বরিশালের দিক থেকে, অর্থাৎ সোমবার দিন যখন আমরা গভীর রাতে প্রবেশ করেছি, তখন সেই সোমবার দিন বা 27 তারিখে ব্যাপকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল, খুলনা এই সমস্ত এলাকার দিকে। পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার দিন সকাল 7টা থেকেই। এবং সকাল 7টা থেকে যদি আমরা দেখি, একদম আকাশ ভাঙা বৃষ্টি হবে সেরকমই সম্ভাবনা রয়েছে। যদি এদিকে হলদিয়া, তারপর সাউথ 24 পরগনার পুরো অংশটা,
তারপরে এদিকে পূর্ব মেদিনীপুরের বিশেষ করে তমলুক, কোলাঘাট এই সমস্ত এলাকার দিকে। এছাড়াও কিন্তু রয়েছে ময়না, ভগবানপুর, বাজকুল, এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে সবং, পিংলা, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, ঘাটাল এই সমস্ত এলাকার দিকেও কিন্তু 27 তারিখ সকাল থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা যদি এদিকে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর এই সমস্ত এলাকার দিকে দেখি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি অন্যান্য এলাকাগুলোতে বৃষ্টিপাত হবে, তুলনামূলকভাবে একটু কম হবে। যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নিই, প্রায় অ্যাট এ টাইম একদম 33 থেকে 37-38 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। আর আলাদা করে বলার কিছু নেই, তুলনামূলকভাবে সিলেটের দিক থেকে একটু কম রয়েছে, রংপুরের দিক থেকে একটু কম রয়েছে। রংপুরে ওই সময়টা হবে না, কিন্তু অন্য সময় হবে। তো ওভারঅল কিন্তু বলতে পারি যে সারাটা দিনের যদি অ্যাভারেজ বৃষ্টিপাত বলি, গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 27 তারিখেও। 26 তারিখে যেমন বৃষ্টিপাত রয়েছে, 27 তারিখেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 27 তারিখ থেকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, একদম পুরো ব্যাপারটা যদি আপনি দেখে নেন ঠিকঠাক করে, আপনার ক্লিয়ার হয়ে যাবে যে ঠিক ঘূর্ণিঝড়টা কোথায় কোথায় বৃষ্টিপাত ঘটাবে। কারণ এই ঘূর্ণিঝড়টা শুরু হয়ে গেলে অনেক জায়গাতে ইলেকট্রিসিটি থাকবে না, স্বাভাবিকভাবেই কিন্তু আমাদেরও ওয়েদার রিপোর্ট দেওয়া সম্ভব হবে কিনা সেটাও বলা যাচ্ছে না। পাশাপাশি আপনারাও ইলেকট্রিসিটি না পাওয়ার হবে, ইন্টারনেট না পাওয়ার হবে, হয়তো দেখতেই পাবেন না, এরকম হতে পারে। তো 28 তারিখে আমরা দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিশেষ করে উত্তরের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি কিছু কিছু অংশে দেখি, সেখানে 132-34 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একদম ঝেপে বৃষ্টিপাত, যাকে বলে আকাশ ভাঙা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ময়মনসিংহের দিক থেকে এবং গোটা আসাম জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা 28 তারিখে। অর্থাৎ 28 তারিখে কিন্তু যে সমস্ত এলাকায় বৃষ্টিপাত হবে, বিশেষ করে উত্তরবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গই হোক আর বাংলাদেশই হোক, পাশাপাশি ময়মনসিংহ তো রয়েছে, গোটা চারিদিকে কিন্তু একদম আকাশ ভাঙা বৃষ্টিপাত হবে। 28 তারিখের পরে আমরা আরেকটু দেখার চেষ্টা করবো যে কি সম্ভাবনা আছে। দেখুন, 28 তারিখে একদম শেষ বেলায় গিয়ে দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার এবং গোটা আসাম জুড়ে, বিশেষ করে আসামের গোয়ালপাড়ার দিক থেকে সেখানে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, একদম আকাশ ভাঙা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিকে যদি আমরা দেখাই, সেখানেও কিন্তু একই রকম সম্ভাবনা রয়েছে, ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অন্যান্য এলাকাগুলোতে ওই সময়টাই বৃষ্টিপাত কোনো রকম হচ্ছে না। অর্থাৎ বৃষ্টিপাতটা আস্তে আস্তে নিচের থেকে উপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ দক্ষিণের দিক থেকে উত্তরের দিকে চলে যাচ্ছে। আবার 29 তারিখে যদি আমরা দেখি, 29 তারিখে রাত্রি 8টার দিক করে, তখন কিন্তু দেখা যাচ্ছে মোটামুটিভাবে অনেকটাই আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, আর সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। তবে আলিপুরদুয়ারের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেরও একদম রংপুরের একেবারে উত্তর ভাগে, অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া কিছু কিছু এলাকার দিকে, উত্তরের দিকে এলাকাতে দু একটা জায়গাতে হয়তো একটু আধটু বৃষ্টিপাত হতে পারে, অতটা সম্ভাবনা কিন্তু নেই। তবে তা সব জায়গাতে হবে না কিন্তু। আবার 30 তারিখে যখন আমরা প্রবেশ করছি, 30 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গে আর বৃষ্টিপাত নেই, বাংলাদেশেও আর কোনো রকম বৃষ্টিপাত নেই। ঝড় হয়েছে সেটা বোঝাই যাবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। তবে 30 তারিখে রাত্রি 9টার দিক করে বাংলাদেশে একটু একটু বৃষ্টিপাত হতে পারে, রংপুরের দিক থেকে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এই সমস্ত এলাকার দিকে, সিলেটের দিকে 30 তারিখে। এবারে আমরা 31 তারিখে যখন প্রবেশ করছি, 31 তারিখে মনে হলো যেন আবার বৃষ্টিটা ঘুরে এলো। এবং রংপুরের দিক থেকে এবং পাশাপাশি আসামের দিক থেকে যদি আমরা দেখি, ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের ওই সমস্ত এলাকায়, পশ্চিমবঙ্গের আর কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া গেল না। তো আমরা মোটামুটিভাবে অনেকটাই একদম ডিটেলসে দেখলাম যে কোথায় কি সম্ভাবনা রয়েছে না রয়েছে। আপনারা যারা পুরো ভিডিওটা দেখেছেন, তারাও কিন্তু পরিষ্কার করে নিয়েছেন যে কবে কোন দিন কোথায় কিরকম বৃষ্টিপাত হবে। এবার আমরা 1 তারিখে যদি তাকাই, 1 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আর বৃষ্টিপাত নেই, হয়তো আর গরম পড়ে যেতে পারে। তবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত না থাকলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে আমরা যদি তাকাই উত্তর দিনাজপুরের দিক থেকে, সেখানে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি। শিলিগুড়ির দিক থেকেও একটু আধটু বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত থাকবে। আসামের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বাংলাদেশের রংপুরের দিক থেকে যদি তাকাই, বা ময়মনসিংহের দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে 1 তারিখের দিকে। এবং 1 তারিখের পরে পরে যদি আমরা দেখি যে একটু আধটু বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গেই পাওয়া যাবে, দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাবে না। তো পুরো ভিডিওটা আশা করি দেখেছেন। যদি না দেখে থাকেন, কেটে কেটে দেখে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো আরেকবার দেখে নিন। কারণ মোটামুটিভাবে 26 তারিখ থেকে আপনি ইলেকট্রিসিটি পাবেন কিনা সন্দেহ রয়েছে। তার কারণ যে পরিমাণে বৃষ্টিপাত এবং যে পরিমাণে ঝড় হবে, তাতে করে কোথায় ইলেকট্রিকের তার কেটে যাবে তার কোনো গ্যারান্টি নেই। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনাকে যদি খবর রাখতে হয়, মোটামুটিভাবে আস্তে আস্তে যত সামনাসামনি আসছে ভিডিওগুলো ঠিকঠাক করে একটু দেখে নিতে হবে, যাতে পরিষ্কার হয়ে যান যে কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল কিন্তু 1 তারিখে আর কোনো রকম ঝড় থাকছে না, কিন্তু বৃষ্টিপাত একটু একটু টুকটাক বৃষ্টিপাত থেকে যাবে, এরকমই দেখা যাচ্ছে। আর বৃষ্টির সঙ্গে বলেছিলাম যে বাজ পড়ার সম্ভাবনাটাও কিন্তু বাড়বে। এবারে যদি তাপমাত্রার দিকটা একটু ফোকাস করি যে কালকে কীরকম গরম থাকবে, আমরা শুক্রবার দিনের টেম্পারেচারটা একটু দেখে নেবো। যে বিশেষ করে যদি আমরা
দুটোর দিক করে যে একটু টেম্পারেচারটা দেখে নিই, তাতে করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মোটামুটিভাবে একই রকম গরম থাকবে, 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। উত্তরবঙ্গেও কিন্তু একই রকম অবস্থা, বেশ ভালো ভয়ঙ্কর গরমই থাকবে এক প্রকার। পাশাপাশি পশ্চিমবঙ্গ শুধু নয়, বাংলাদেশের দিকে যদি তাকায় সেখানেও কিন্তু 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ত্রিপুরা দিকে 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে। এমনকি চট্টগ্রামের কি উত্তর ভাগে যদি দেখি সেখানেও 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে। এমনকি উত্তরবঙ্গেও কিন্তু একই রকম অবস্থা, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু কালকেও ভয়ঙ্কর গরম থাকবে সেরকমই দেখা যাচ্ছে। এবার 26 তারিখে বৃষ্টিপাতটা যখন হবে, 26 তারিখে স্বাভাবিকভাবে কিন্তু টেম্পারেচার অনেকটাই কমে যাবে। আমরা যদি 26 তারিখে দেখি, দেখুন 26 তারিখে কিন্তু টেম্পারেচারটা অনেকটাই কমে যাচ্ছে, একদম 32 ডিগ্রি 33 ডিগ্রিতে নেমে চলে আসছে, কিছু কিছু জায়গাতে 29 ডিগ্রি 28 ডিগ্রিতে নেমে চলে আসছে। আমি কিন্তু ঠিক দুটো পিএমএরই দেখছি এরকম অবস্থা। এবারে যদি একটু আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে নজর রাখবো, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, 23 মার্চ 2024 ইভিনিং এর রিপোর্ট, আজকে সান্ধ্যকালীন রিপোর্ট। ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের সতর্কতার কথা বলা রয়েছে, হালকা ফুলকা বৃষ্টিপাত। তবে 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ এই 4টে দিন কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে, উত্তরবঙ্গের কথা দেখছি আমরা। এবং প্রায় কম বেশি সবকটা জেলাতেই একই রকম অবস্থা। আলিপুরদুয়ারের দিক যদি আমরা দেখি, আলিপুরদুয়ারে কিন্তু কালকে এবং পরশুদিন শুষ্ক শুকনো আবহাওয়া যাবে। পাশাপাশি কোচবিহারও শুষ্ক শুকনো আবহাওয়া যাবে, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদাতেও শুষ্ক শুকনো আবহাওয়া যাবে। তবে 26 তারিখ থেকে শুরু করে 26, 27, 28, 29 এই 4টে দিন কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এবারে যদি আমরা তাকাই সতর্কতা কোথায় কিরকম রয়েছে, 26 তারিখ এবং 27 তারিখে দুটো দিনের জন্য অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কথা বলা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আমরা গোটা এলাকাতেই তাই দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একই রকম অবস্থা। এবার সাউথ বেঙ্গলের দিকে তাকাবো, সাউথ বেঙ্গলে কি রয়েছে। 23 মার্চ 2024 ইভিনিং এর রিপোর্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি, দেখুন 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত যেটা বলা রয়েছে, 26 তারিখ থেকে বিশেষ করে 28 তারিখ পর্যন্ত বলা রয়েছে, যেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বলা রয়েছে, বেশিরভাগ জায়গাতেই বলা রয়েছে। আর 29 তারিখে বলা রয়েছে হালকা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই বলা রয়েছে। তবে কম বেশি সবকটা জেলায় পাচ্ছি। আপাতত আজকালের জন্য যদি বলি, সেটা হালকা বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। তবে 26 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে, সেটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও বলা হয়েছে। এবার আমরা একটু দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। যদিও ন্যাশনাল ফরকাস্টে বলা রয়েছে ঘূর্ণিঝড়টা কোনটা দিয়ে কি প্রবেশ করবে না করবে, আমি সেটা আর দেখালাম না, কারণ বেকার একই জিনিস, এই উইন্ডি যা দেখাচ্ছে একই জিনিস দুবার ধরে আর দেখিয়ে লাভ নেই। এবার আমরা যদি একটু দেখে নিই যে সতর্কতা কোথায় কিরকম রয়েছে। দেখুন সতর্কতা যদি দেখাই, 26 তারিখ, 27 তারিখের জন্য কমলা সতর্কতা জারি করা রয়েছে, 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কথা বলা রয়েছে। পাশাপাশি তার সঙ্গে বাজ পড়বে, অর্থাৎ রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব যেটা কাজ করবে সেটা বলা রয়েছে। 25 তারিখে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে দমকা বাতাস বলা রয়েছে, তার সঙ্গে কিন্তু বাজ পড়বে সেরকম বলা রয়েছে। আর আপাতত কালকের জন্য যদি আমরা দেখি, আজকালের জন্য তাতেও ওই একই রকম বলা রয়েছে, বাজ পড়ার সতর্কতা শুধুমাত্র রয়েছে। তবে 26 তারিখ এবং 27 তারিখ কোনো কোনো জায়গাতে, 25 তারিখেও রয়েছে ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে কিন্তু বাজ পড়ার সতর্কতা জারি করা রয়েছে। এবার সতর্কতার দিকে আমরা একটু তাকাবো যে সতর্কতা কি কোথায় কিরকম রয়েছে। মৎস্যজীবীদের জন্য কি সতর্কতা রয়েছে, দেখুন মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা রয়েছে। এবং মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা, 26 তারিখ থেকে 27 তারিখ, 25 তারিখের ইভিনিং এর মধ্যে ফিরে আসার কথা বলা হচ্ছে মনে হয়। এবং 27 তারিখ পর্যন্ত যেতে না করা হচ্ছে। তো আমি আপনাদেরকে বলে দিতে পারি যে আমরা যেটা দেখলাম, 26 তারিখ থেকে শুরু করে, 26 তারিখ থেকে শুরু করে আমরা যদি বায়ু ঝাপটা মোড়ে চলে যাই, বা 25 তারিখ থেকে শুরু করে আমি বলবো, 25 তারিখ থেকে শুরু করে একেবারে আমরা 31 তারিখ পর্যন্ত যদি বলি, 31 তারিখ পর্যন্ত কোনোভাবে সমুদ্রে যাওয়া উচিত নয়। এর যদি একটু কমাতে হয় তো সেটা হচ্ছে 30 তারিখ। এর মোটামুটিভাবে 25 তারিখ থেকে 30 তারিখ এই কটা দিন কিন্তু সমুদ্রে কোনোভাবেই যাওয়াটা উচিত হবে না, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে মাছ ধরতে যান তাদের জন্য। আমরা 30 তারিখেও যদি দেখি, 30 তারিখে কিন্তু একটু কমে যাবে। তবে 30 তারিখে সন্ধ্যের পরে হয়তো যাওয়া যেতে পারে। মোটামুটি আপাতত যেটা দেখা যাচ্ছে সেটা পরবর্তী সময় আরো ভালো বোঝা যাবে। আর তার থেকেও ভালো হয় 31 তারিখে যদি যাওয়া যেতে পারে। 31 তারিখের পরে অতটা সমস্যা নেই কিন্তু। তুলনামূলকভাবে 25 তারিখ থেকে একদম 31 তারিখ পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে এবং ত্রিপুরা থেকে যারা মাছ ধরতে যান বঙ্গোপসাগরের দিকে, তাদের কোনোভাবেই মাছ ধরতে যাওয়াটা উচিত হবে না। আর যারা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যান তাদের তো এখন অবস্থা খুবই খারাপ, তাদের তো কোনোভাবেই যাওয়া যাবে না। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে। আর আমরা একটু মেঘটা দেখতে দেখতেই শেষ করবো যে মেঘের অবস্থা কিরকম রয়েছে। আমরা যদি উপগ্রহ চিত্র অনুসারে আকাশে মেঘ দেখি, দেখুন আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা কোথাও মেঘ টেঘ নেই। একটু আধটু বরিশালের দিক থেকে একটু আধটু মেঘ রয়েছে, বাকি কিন্তু খুব একটা কোথাও মেঘ নেই। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে এবং কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।